ভারতের মুক্তি সংগ্রামে বা স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান লেখো। ভারতের জাতীয়তাবাদী মুক্তি সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তার ত্যাগ, দেশপ্রেম, বিপ্লবের প্রতি নিষ্ঠা, অদম্য মনোবল, চারিত্রিক দৃঢ়তা প্রভৃতি আমাদের সাহস যোগায় এবং ওনাকে আমরা শ্রদ্ধার সঙ্গে তার জন্য স্মরণ করি। তৎকালীন বাংলার একটি ধনী কিংবা অভিজাত পরিবারে জন্মান, পরবর্তীকালে সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জীবন ত্যাগ করে দেশ ও জাতির সেবার জন্য নিজেকে সারা জীবনের মতন উৎসর্গ করেন। স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগণ্য বীর নায়ক ও দেশপ্রেমিক ছিলেন। ইতিহাসে তিনি এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে নেতাজি সুভাষচন্দ্র বসু এমন এক অদম্য দেশপ্রেমিক যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত জাতির সেবায় নিযুক্ত ছিলেন। তার নির্ভীকতা, ত্যাগ, দুঃখবরণ, আত্মদান ভারতের স্বাধীনতার ইতিহাসের তাকে পৌরাণিক পুরুষের মর্যাদা দান করেছে। বিশিষ্ট দেশপ্রেমী হরিবিষ্ণু কামাত তাকে শিবাজি, ওয়াশিংটন, গ্যারিবল্ডি ও কামাত আর্তাতুর্কের সঙ্গে তুলনাও করেছেন। সংগ্রামের সূচনা, জীবনের প্রথম সময়। নেতাজি সুভাষচন্দ্রের জীবন ছিল অবিরাম সাধনা ও সংগ্রামের। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারায় উদ্বুদ্ধ তরুণ সুভাষ কৈশোরের দিনগুলিতে নিজেকে সমাজসেবায় নিযুক্ত রাখেন। দরিদ্রের সেবা করা, শবদাহ করা অর্থাৎ মৃতদেহকে সৎকাজ করা, কলেরা বসন্ত রোগীর সেবা করা, অন্যান্য সেবামূলক কাজ অর্থাৎ সমাজসেবামূলক কাজই তার প্রধান দিনচর্যার মধ্যে পড়ত। 1912 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্থান অধিকার করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করার পর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তরুণ দেশপ্রেমিক সুভাষচন্দ্রের জীবনে প্রথম থেকে এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে। ভারতীয়দের সঙ্গে অধ্যাপক ওটেনের একটি মন্তব্য ছাত্রদের মধ্যে প্রবল বিক্ষোভের সঞ্চার করে। ওটেন ছাত্রদের হাতে লাঞ্ছিত হন। ছাত্রনেতা হিসেবে সুভাষচন্দ্র বসু কলেজ থেকে বহিষ্কৃত হন। তার জীবনে স্বাধীনতা সংগ্রামের শুরু এখান থেকেই। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টা তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তির সুযোগ পান। 1919 খ্রিস্টাব্দে বিএ পরীক্ষায় দর্শনশাস্ত্রে দ্বিতীয় স্থান অধিকার করেন। আইসিএস চাকরি ও ত্যাগ। সে যুগে সমস্ত মেধাবী ও অভিজাত বংশ ছাত্রদের লক্ষ্য ছিল আইসিএস পরীক্ষায় পাস করা এবং উচ্চ সরকারি পদ লাভ করা। যুগের নিয়ম অনুযায়ী পারিবারিক ইচ্ছানুসারে বা পরিবারের ইচ্ছা অনুযায়ী তিনি আইসিএস পরীক্ষা দেওয়ার জন্য বিলাত যাত্রা করেন 1919 সালে। এই বিলাত যাত্রা তার সামনে এক নতুন পথ খুলে দেয়। তিনি ইংরেজ জাতীয় ও ইউরোপীয় রাজনৈতিক গতিপ্রকৃতি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে নানা বিষয় জানতে পারেন, যা পরবর্তীকালে তাকে অনেকভাবে সাহায্য করে। 1920 সালে আইসিএস পরীক্ষা শুরু হয়। অল্প সময়ের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের সেরা ছাত্রদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান দখল করেন। কিন্তু লোভনীয় চাকরির দরজার সামনে দাঁড়িয়েও তিনি সে চাকরি ত্যাগ করেন এবং নিজেকে দেশমাতৃকায় মুক্তিযুদ্ধে লড়ানোর জন্য একজন সৈনিক হিসেবে মনে করে নিজের জীবন দিয়ে দেন। বিশ্ব ইতিহাসের পাতায় এই ধরনের নজির খুব অল্পই রয়েছে। জীবনের শুরুতেই তিনি এক অসাধারণ ত্যাগের নজির রাখেন। পরবর্তীকালে অসহযোগ আন্দোলনে ওনার যোগদান। 1921 খ্রিস্টাব্দের 16 জুলাই তিনি বোম্বাইতে পৌঁছান এবং গান্ধীজি ডাকে সারা ভারত জুড়ে যখন অসহযোগ আন্দোলন চলছে ঠিক সেই সময় দেশ উত্তাল। তিনি ভারতের হয়ে লড়াই করার জন্য গান্ধীজির সঙ্গে দেখা করেন এবং জাতীয় মুক্তি সংগ্রামে নিজেকে উৎসর্গ করার কথা বলেন। গান্ধীজি তখন তার বাংলার জননায়ক দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করতে বলেন, যিনি ধনী ও বিলাসী ব্যারিস্টার ছিলেন চিত্তরঞ্জন দাস। দেশপ্রেমে তাড়নায় সেদিন সব কিছু ত্যাগ করে ত্যাগের বাদশায় পরিণত হয়েছিলেন। তাকে ঘিরে রয়েছে মুক্তিযুদ্ধের অনেক নতুন প্রাণ, যারা কীর্তি ও উজ্জ্বল তরুণ, যারা সকলের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সমস্ত কিছু ত্যাগ করে এসে দেশ সেবার কাজে নিজেদের নিয়োজিত করেছেন। সুভাষচন্দ্র বসু দেশবন্ধুর কাছে উপস্থিত হন এবং দেশবন্ধু নবাগত তার ত্যাগীশ্বরের ওপর তিনি গুরুদায়িত্ব অর্পণ করেন। অসহযোগ আন্দোলনকালে দেশের নানা স্থানে জাতীয় বিদ্যালয় ও মহাবিদ্যালয় স্থাপিত হয়। কলকাতায় জাতীয় কলেজ স্থাপিত হয়। সুভাষচন্দ্র তার অধ্যক্ষ নিযুক্ত হন। তার সুষ্ঠু পরিচালনায় জাতীয় মহাবিদ্যালয় একটি সুন্দর ও সুষ্ঠু রূপ নেয়। তাকে বঙ্গীয় প্রদেশ কংগ্রেস সমিতি প্রচার সচিবের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া কংগ্রেসের অধীনে তিনি একটি জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের দায়িত্ব পান। এই তিনটি কাজে তিনি সুচারুভাবে বা খুব ভালোভাবে সম্পন্ন করেন। তার নেতৃত্বে লাখ লাখ তরুণকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গড়ে ওঠে। সারা দেশে এক অদ্ভুত উন্মাদনা দেখা দেয়। তার সংগঠনের শক্তির পরিচয় পাওয়া যায় 1921 সালের 24শে ডিসেম্বর। সেদিন ইংল্যান্ডের যুবরাজের কলকাতার আসার কথা ছিল। সুভাষচন্দ্রের নেতৃত্বে সেদিন কলকাতার পূর্ণ হরতাল পালিত হয়। অসহযোগ আন্দোলনের শোচনীয় ব্যর্থতার পর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু যখন কংগ্রেসের অভ্যন্তরে আরেকটি নতুন দল স্বরাজ্য দল গঠন করেন, তখন সুভাষ স্বরাজ্য দলে যোগদান করেন। এই সময় দেশবন্ধু ছিলেন বঙ্গীয় স্বরাজ্য দলের সভাপতি ও বঙ্গীয় আইনসভার দলীয় নেতা ও কর্পোরেশন অর্থাৎ কলকাতা কর্পোরেশনের মেয়র।
দেশবন্ধুর অনুগামী হিসেবে সুভাষচন্দ্রের ওপর নানা গুরুদায়িত্ব আসে এবং তাকে স্বরাজ্য দলে দৈনিক বাংলার কথা ও ইংরেজি দৈনিক ফরাক দেখতে হতো। এই সময় তিনি বঙ্গীয় কংগ্রেসের সম্পাদক ও কলকাতা কর্পোরেশনের প্রধান কর্মাধ্যক্ষ নিযুক্ত হন। সেদিন তার কর্মদক্ষতা ও সংগঠন শক্তি সকলকে অবাক করে দেয়। যুব আন্দোলনে যোগদান। সুভাষচন্দ্র নিজেকে তারপরে কেবলমাত্র রাজনীতি হিসেবে বা রাজনীতিকবিদ হিসেবে সীমাবদ্ধ রাখতে চাননি। তাই তিনি স্পষ্ট বলেছিলেন, রাজনীতি ও দেশমাতৃকার সেবার জন্য কেবলমাত্র বৃহত্তর ছাত্র ও যুব সম্প্রদায় সংগঠিত করা এবং তাদের হয়ে লড়াই করা উচিত। শ্রমিক ও কৃষক সকলকে সংগঠিত করা দরকার। তার নেতৃত্বে বাংলা ও ভারতের বিভিন্ন স্থানে ছাত্র ও যুবরা আন্দোলন করে এবং খুব শক্তিশালী এক আন্দোলনের রূপ নেয়। তিনি স্পষ্ট উপলব্ধি করেছিলেন যে ছাত্র ও যুবকরা যে কোনো আন্দোলনের চালিকা শক্তি হতে পারে, বা এই উদ্দেশ্যে তিনি তার সমগ্র জীবন ছাত্র এবং যুবককে এক করতে লাগিয়ে দেন। তার কথা ছিল যে ছাত্রদের মনে ও চেতনায় এক আদর্শের সঞ্চার করতে হবে, যার ফলে সারা দেশে তিনি ঘুরে বেড়ান। তিনি স্পষ্টই আরও বলেন, যুব সম্প্রদায় কোনো রাজনৈতিক আন্দোলন নয়, তা হলো এক স্থিতাবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, অর্থাৎ থেমে যাওয়া সময়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। তিনি এটাও বলেন, কেউ কেউ যদি অজ্ঞানবশত মনে করে যে যুব সম্প্রদায় রাজনৈতিক আন্দোলনের একটি অংশ, তাহলে সেই কথাটাও মিথ্যা। কারণ যুব সম্প্রদায় বা যুব আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়, এটা অরাজনৈতিকও নয়। এটা এমন একটা অবস্থা যেখানে সময় থেমে যায়। সেই সময়টাকে পরিবর্তনের জন্য ছাত্রদের এগিয়ে আসতে হয়। তারুণ্য শক্তির প্রতীক ছাত্ররা তার আত্মপ্রকাশ ঘটানো বা তাদের শতমুখী চিন্তাধারাকে এক জায়গায় এনে বিকশিত করা। ছাত্র যুবকদের মনে তিনি এক নতুন চেতনার সঞ্চার করেন এবং যুব জাগরণের নতুন নেতা হিসেবে তিনি ইতিহাসের চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তারপর আমরা দেখব কৃষক ও শ্রমিক আন্দোলনে যোগদান। শ্রমিক ও কৃষক আন্দোলনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন দেশের শ্রমিক ও কৃষককে জাতীয় আন্দোলনে সামিল করতে হবে। যদি না করা যায় তাহলে স্বাধীনতা অর্জন কখনো সম্ভবপর নয়। 1931 খ্রিস্টাব্দে তিনি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি জামশেদপুরে টাটা আয়রন স্টিল কোম্পানির মতো বহু কারখানার শ্রমিক সংগঠনের সভাপতিও হন। কৃষক আন্দোলনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী সহজানন্দ, ইন্দুলাল ইয়াজ্ঞিক, এন.জি. রঙ্গ প্রমুখ নেতাদের উদ্যোগে তিনি নিখিল ভারত কৃষক সভা অর্থাৎ অল ইন্ডিয়া কিষাণ অ্যাসোসিয়েশন গঠিত হলে তিনি তার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন এবং সমাজতান্ত্রিক আদর্শে, অর্থাৎ যে সমাজে সবার সমান অধিকার থাকবে, নারী পুরুষ কিংবা ধনী গরিব কিংবা সমাজে উঁচু নিচু বিভিন্ন জাতিতে ধর্মে বিভক্ত থাকবে না, সমাজে প্রত্যেকে মানুষের মধ্যে এক প্রকারে সিস্টেম বা তন্ত্র চলবে, এমন সমাজতান্ত্রিক আদর্শে সুভাষচন্দ্র নিজেও বিশ্বাস করতেন এবং প্রত্যেকটা জায়গায় সমাজতন্ত্রের হয়ে প্রচার করতেন। 1931 সালে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সভাপতির ভাষণে তিনি বলেছিলেন, সমাজতন্ত্র ছাড়া ভারত কিংবা বিশ্বের কারোর মুক্তি সম্ভব নয়। তাই যে কোনো দেশ সমাজতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বা সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের উন্নতি বা পরিস্থিতি পাল্টাতে পারে। হিন্দু মুসলিমের ঐক্য। সুভাষচন্দ্র প্রথম থেকে বিশ্বাস করতেন যে হিন্দু মুসলিম ঐক্য ছাড়া কখনো ভারতের মুক্তি সম্ভব নয়, কারণ হিন্দু মুসলিম দুই সম্প্রদায় ভারতের মধ্যে প্রকৃত কাঠামো গঠন করে। সুতরাং অন্যান্য ধর্মেরকেও তিনি ঐক্যবদ্ধ করতে চান এবং তিনি এক ঐক্যবদ্ধ ধর্মহীন ভারতের স্বপ্ন দেখেন। ভারতের ইতিহাসে বীর মুসলিম চরিত্র বাহাদুর শাহ, আকবর, সিরাজ সম্পর্কে তিনি খুবই শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের চরিত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় গল্প করতেন। সমকালীন মুসলিম জননেতা ও নেতৃবৃন্দকে সঙ্গেও তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। বহু অনুগামীও তার মুসলিম ছিল। তাই আজাদিন বাহিনীতে হিন্দু মুসলিম বা অন্য কোনো ধর্ম বা প্রাদেশিক কোনো বিভেদ ছিল না। তিনি ভাষণে বলেছিলেন, আমরা ঐক্যবদ্ধ স্বাধীন ভারত রচনার জন্য চেষ্টা করছি এবং সংগ্রাম করছি। আমি পাকিস্তান প্রস্তাবের ভিত্তিতে আমাদের মাতৃভূমি বা ভারতকে বিভক্ত করার পক্ষে নই, আমি এর ঘোরতর বিরোধী। আমাদের দেবাত্মা মাতৃভূমিকে খণ্ড করা চলবে না, অর্থাৎ আওয়ার ডিভাইন মাদারল্যান্ড শ্যাল নট বি কাট আপ। বিপ্লবী দল গঠন। বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিপ্লবীদের সঙ্গে যোগদান করেন এবং তাদের সঙ্গে নিয়ে এক দল তৈরি করেন এবং বিপ্লবীদের ত্যাগ তিতিক্ষা আত্ম উৎসর্গ তাকে খুবইভাবে অনুপ্রাণিত করত। বাংলা যুগান্তর দল বিপ্লবীরা তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভূপতি মজুমদার, সত্যেন মিত্র, বসন্ত মজুমদার, অধ্যাপক অনিল বরণ রায়, পুলিন দাস প্রমুখ বিপ্লবীরা তাকে নানাভাবে সাহায্য করেন। সুভাষচন্দ্রের আহ্বানে তার কংগ্রেসে তারা যোগদান করে এবং সুভাষচন্দ্র যখন কর্পোরেশনে বিভিন্ন বিঘায় চাকরি তাদেরকেও দেন। পরবর্তীকালে যুগান্তর গোষ্ঠী সর্বদা তার সঙ্গে যুক্ত ছিলেন। এবার জাতীয় আন্দোলনের লক্ষ্য হিসেবে তার উদ্দেশ্য, ভারতের জাতীয় আন্দোলনের লক্ষ্য কী হবে এই নিয়ে নেতৃত্বের মধ্যে যখন দ্বন্দ্ব চলে, তখন গান্ধীজি সবাই এবং প্রবীণ বা বয়স্ক লোকেরা চাইতেন যে কংগ্রেসের মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের অভ্যন্তরে থেকে ডোমিনিয়ন স্ট্যাটাস নেওয়া, অর্থাৎ ব্রিটিশরা শাসন করুক কিন্তু কিছু ক্ষমতা তাদের দিক, অর্থাৎ একটু একটু হলেও তাদের ক্ষমতা ভারতের হাতে ছাড়ুক, কিন্তু প্রধান ক্ষমতা বা কেন্দ্রীয় বা সেন্ট্রাল কমিটিতে ব্রিটিশরা থাকুক, অর্থাৎ ঔপনিবেশিক স্বায়ত্তশাসন।
আর সুভাষচন্দ্র, জওহরলাল নেহরু এরা ছিল তরুণ, এরা চাইতেন সবসময় পূর্ণ স্বাধীনতা, অর্থাৎ কমপ্লিট ফ্রিডম। এই প্রশ্নকে ঘিরে 1928 খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেসের তুমুল এক ঝগড়া বা লড়াই সৃষ্টি হয়। শেষ পর্যন্ত 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির ভাষণে তরুণ জওহরলাল বলেছিলেন, পূর্ণ স্বাধীনতা অর্জনই কেবলমাত্র জাতীয় কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত, অন্য কিছু নয়। গান্ধীজি আপোষ নীতির স্থলে পূর্ণ স্বাধীনতা অর্জন জাতীয় কংগ্রেসের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়। স্বাধীনতা অর্জনের উপায় হিসেবে গান্ধীজি তার অনুগামীরা দেশজোড়া যখন অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব দেন, তখন সুভাষচন্দ্র ছাত্র যুবকদের নিয়ে একটি সমান্তরাল সরকার গঠনের প্রস্তাব দেন এবং শ্রমিক, কৃষক ও যুব সম্প্রদায়কে সংগঠিত করার কথা বলেন। বলেন কংগ্রেস নেতৃত্বে তার প্রস্তাব কিন্তু কেউ গ্রহণ করেনি। কংগ্রেসের মধ্যে সুভাষের সভাপতি পদ পাওয়া কিংবা কংগ্রেস সভাপতি হিসেবে সুভাষচন্দ্র। জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে যখন বামপন্থী তরুণরা শক্তিশালী হয়ে উঠছে, সেই বামপন্থীকে খুশি করার জন্য 1938 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে তিনি সুভাষচন্দ্র মনোনীত হন। সভাপতি হিসেবে তার ভাষণ দেশবাসীকে খুবই আকৃষ্ট করে। তার ভাষণে তিনি বিভিন্ন শ্রমিক ও কৃষক সংগঠনগুলিকে জাতীয় কংগ্রেসের অধীনে এনে সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ গড়ে তোলেন এবং গড়ে তোলার সঙ্গে সঙ্গে যুব সম্প্রদায় এবং কৃষক শ্রমিককে এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতি হিসেবে তার কার্যকলাপ ও নানা প্রশ্নে গান্ধীজির সঙ্গে তার মতপার্থক্য ধীরে ধীরে প্রকট হয়ে উঠতে শুরু করে, অর্থাৎ ধীরে ধীরে বিভেদ শুরু হয় গান্ধীজি এবং তার মধ্যে। 1938 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে পুনরায় তাকে সভাপতি করার দাবি উঠলে কংগ্রেসের অভ্যন্তরে বিবাদ শুরু হয়। নতুন সভাপতি নির্বাচন করার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা হয়, সুভাষচন্দ্র তাতে জয় লাভ করেন। কিন্তু নবনিযুক্ত সভাপতি যে কার্যনির্বাহক সমিতি গঠন করেন, তার অসহযোগিতা সুভাষচন্দ্র সেখানে পদত্যাগ করতে বাধ্য হন। তিনি উপলব্ধি করেন এবং বুঝতে পারেন বামপন্থা কংগ্রেসের নেতৃত্বে পছন্দ নয়। তাই 1939 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন এবং বামপন্থীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। ক্ষুব্ধ কংগ্রেস নেতৃত্ব তাকে দল থেকে তারপরে বহিষ্কার করে। সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বৈদেশিক শক্তির সাহায্যে ভারতের স্বাধীনতা অর্জনের পরিকল্পনা করছিলেন। তিনি বিশ্বাস করতেন আলাপ আলোচনার মাধ্যমে কখনো ইংরেজরা তাদেরকে স্বাধীনতা দান করবে না বা স্বাধীনতা তারা কখনো পেতে পারে না। তাই ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রের এই উদ্দেশ্য সম্পর্কে খুবই সজাগ ছিল। তাই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে ব্রিটিশ সরকার তাকে চরম শত্রু মনে করেই সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে 1940 সালে। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে তার কলকাতা তার নিজ গৃহে সশস্ত্র পুলিশের পাহারা তাকে রাখার চেষ্টা করা হয়। এই অবস্থা সদা সতর্ক পুলিশের দৃষ্টি এড়িয়ে 1941 খ্রিস্টাব্দে তিনি কলকাতা ত্যাগ করেন। কাবুলের মধ্য দিয়ে, অর্থাৎ আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্য দিয়ে ভারত ত্যাগ করেই প্রথমে আফগানিস্তান, তারপর রাশিয়া, তারপরে জার্মানিতে হাজির হন এবং জার্মানিতে হিটলার ও ইটালির মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই রাষ্ট্রনায়ককে ভারতের স্বাধীনতা যুদ্ধে সাহায্যের জন্য প্রতিশ্রুতিও নেন এবং জার্মান সরকারের পূর্ণ সহযোগিতায় 1942 খ্রিস্টাব্দে জার্মানিদের হাতে বন্দী 400 ভারতীয় সৈন্যকে নিয়ে তিনি এক নতুন সেনাদল গঠন করেন এবং জার্মানিতে বন্দী সেনাদল তার দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে নেতাজির নামে ডাকতে শুরু করেন। আজাদ বাহিনীর নেতৃত্ব গ্রহণ। 1943 খ্রিস্টাব্দে তারপরে দুঃসাহসের ওপর ভর করে সুভাষচন্দ্র জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে হাজির হন। জাপানি পার্লামেন্টে ইংরেজদের বিরুদ্ধে ভারতীয় মুক্তি সংগ্রামকে সর্বতোভাবে সাহায্যের নীতি ঘোষণা করে। সুভাষচন্দ্রের আগমনে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয়দের মধ্যে এক প্রবল উদ্দীপনা দেখা দেয়। ইংরেজদের বিরোধী এক কার্যকলাপ প্রবল গতি পায়। 1943 খ্রিস্টাব্দে 4 জুলাই সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে বিশাল সভায় রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সব দায়িত্ব দিয়ে দেন। 25শে আগস্ট সুভাষচন্দ্র আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন এবং সেনাবাহিনীকে আমূল পুনর্গঠনের কাজে লেগে পড়েন। দলে দলে হিন্দু মুসলিম নারী পুরুষ বালক বালিকা এই দলে বা তার সেনা দলে যোগদান করতে শুরু করে। তারপর 1943 খ্রিস্টাব্দে নেতাজি সিঙ্গাপুর আজাদ হিন্দ বাহিনী সরকার ও স্বাধীন ভারত সরকার গঠনের বা প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন। 23শে অক্টোবর আজাদ হিন্দ সরকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। সামান্য কয়েকদিনের মধ্যে জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি প্রভৃতি পৃথিবীর 9টি দেশ বা রাষ্ট্র এই সরকারকে স্বীকৃতি দেয়, অর্থাৎ আজাদ হিন্দ সরকারকে। দলে দলে ভারতীয়রা আজাদ হিন্দ বাহিনীতে যোগদান করে। নেতাজির আহ্বানে প্রবাসী ভারতীয়রা মুক্ত হস্তে, অর্থাৎ এনআরআই ভারতে মুক্ত হস্তে ভারতীয় সৈন্যদের জন্য দান করতে শুরু করে। দিল্লি চলো স্লোগান বা ডাক। 1944 সালের 4 জানুয়ারি নেতাজি রেঙ্গুনে আসেন, অর্থাৎ রেঙ্গুন বা ইয়াঙ্গুন বর্তমানে, যেখানে তার প্রধান সামরিক দপ্তর স্থাপিত হয়। তারপর শুরু হয় আজাদ হিন্দ বাহিনী ভারত অভিযান। সেনাদলের সামনে তিনি ধ্বনি তোলেন দিল্লি চলো, কারণ দিল্লি ভারতের রাজধানী, তাকে দখল করা দরকার। তাকে দখল করা মানে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করা। জাপান নেতৃবৃন্দের সহযোগিতা ও নেতাজি বলিষ্ঠ নেতৃত্ব উজ্জীবনী মন্ত্রে দীক্ষিত আজাদ হিন্দ বাহিনীর সৈন্যরা অমিত বিক্রমের সঙ্গে লড়াই করেন এবং মণিপুরের রাজধানী ইম্ফল দখল করে। তারপর অদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি ব্যর্থ হন। নানা কারণে আজাদ হিন্দ বাহিনী পরবর্তীকালে পিছু হটতে বাধ্য হয়। তাদের সব উদ্যম ব্যর্থ হলেও বিশ্ব ইতিহাসে তাকে আমরা এক মহান নেতা হিসেবে মনে করি।
তিনি এক অসাধারণ কীর্তিতে স্বাক্ষর রেখে যান আমাদের ইতিহাসে। 1946 খ্রিস্টাব্দে 19 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা নিয়ে আলোচনা শুরু করেন। ভারতে একটি মন্ত্রী মিশন পাঠাবার কথাও বলেন। পরবর্তীকালে 1956 খ্রিস্টাব্দে ইটলি ভারতে এলে তাকে এই ঘোষণার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টভাবে বলেন, সুভাষচন্দ্র কিংবা আজাদ বাহিনী ফৌজের প্রভাবে তারা এই ঘোষণায় বাধ্য হয়েছেন। সবশেষে আমরা বলতে পারি, বিখ্যাত লেখক মাইকেল অ্যাডওয়ার্ডস বলেছেন, কংগ্রেসের বড় নেতাদের মধ্যে একমাত্র সুভাষচন্দ্রই ছিলেন ক্ষত্রিয়। গান্ধীজির কাছে তিনি ছিলেন দেশপ্রেমিকদের রাজাধিরাজ। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন দেশনায়ক। ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্রের ত্যাগ, তার দেশপ্রেম, অসম সাহসিকতা প্রভৃতি ভারতের ইতিহাসে এক বিশিষ্ট স্থান করে রেখেছেন। জীবনের সূচনায় তিনি ত্যাগের পথ ধরেন এবং পরবর্তীকালে সারা জীবন ত্যাগ করে গেছেন। এই ত্যাগের মাধ্যমে তার জীবন কর্ম সাধনা আমাদের ভারতীয়দের অনুপ্রাণিত করে এবং দেশবাসীর কাছে তিনি একজন মহান নেতা হিসেবে আজও জীবিত রয়েছেন।